আজ আমরা অস্ট্রেলিয়ার আধুনিক ইতিহাসের এমন এক মর্মান্তিক ঘটনার গভীরে যাব যা একটা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। এটা কোনো ব্যক্তিগত মতামত নয়, বরং লিন্ডট ক্যাফে অবরোধের পর পরিচালিত সরকারি তদন্ত রিপোর্টের কঠোর সত্যের উপর ভিত্তি করে তৈরি একটা বিশ্লেষণ। ভাবুন একবার, সিডনির একেবারে প্রাণকেন্দ্রে ঘটেছিল এই ঘটনা। তারিখটা ছিল 15ই ডিসেম্বর 2014। 18 জন সাধারণ মানুষ জিম্মি, টানা 17টা ঘণ্টা ধরে, আর বন্দুকধারী মাত্র একজন। সকাল 10টার একটু আগে একটা সাধারণ দিনের শুরুটাই যেন বদলে গেল সন্ত্রাসের ছায়ায়। কিন্তু এই ট্র্যাজেডিটা ঠিক কিভাবে ঘটল, এর পেছনের কারণগুলো কি ছিল, সেটা বুঝতে হলে আমাদের সরকারি তদন্তের রিপোর্টের দিকেই তাকাতে হবে। চলুন সেটাই করা যাক। প্রথমেই দেখা যাক সিডনির ওই ব্যস্ত সকালটা কিভাবে এক মুহূর্তে দুঃস্বপ্নে পাল্টে গিয়েছিল। তদন্তে দেখা যায় প্রথম 1 ঘণ্টা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনিস একদম শান্তভাবে ক্যাফেতে ঢোকে চা অর্ডার করে, আর তারপরেই ম্যানেজার টরি জনসনের সেই আতঙ্কিত ফোন কল। ওই একটা কলই পুরো শহরের নিরাপত্তা ব্যবস্থাকে জাগিয়ে তোলে আর এক দীর্ঘ সংকটের সূচনা করে। কিন্তু প্রশ্ন হল, কে ছিল এই হামলাকারী? আর সবচেয়ে চিন্তার বিষয় হল, লোকটা কিন্তু কর্তৃপক্ষের কাছে একদমই অচেনা কেউ ছিল না। তদন্তে তার যে ছবিটা উঠে আসে সেটা বেশ ভয়ঙ্কর। তাকে বলা হয়েছে ফিক্সড ইন্ডিভিজুয়াল, মানে এমন একজন ব্যক্তি যে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে তীব্রভাবে আচ্ছন্ন, কিন্তু কোনো বড় সন্ত্রাসী দলের অংশ নয়। তার অতীতটা দেখুন, যৌন নিপীড়ন থেকে শুরু করে খুনের সহযোগী হওয়ার মতো গুরুতর অভিযোগে সে জামিনে ছিল। বিভিন্ন সরকারি সংস্থার কাছে তার ব্যাপারে তথ্য ছিল, কিন্তু টুকরো টুকরো। কেউ সেই টুকরোগুলো এক করে পুরো বিপদটা আঁচ করতে পারেনি, আর এটাই ছিল একটা মারাত্মক ভুল। তো এমন একজন পরিচিত বন্দুকধারী আর 18 জন জিম্মি, পুলিশের স্ট্র্যাটেজিটা ঠিক কী ছিল? পুলিশ তাদের চিরাচরিত পথে হেঁটেছিল, কন্টেইন অ্যান্ড নেগোশিয়েট, মানে চারদিক থেকে ঘিরে ফেলে আলোচনার মাধ্যমে সমাধান করা। উদ্দেশ্য ছিল সময় নিয়ে পরিস্থিতি শান্ত করা। কিন্তু তদন্ত বলছে সরাসরি অ্যাকশনে যাওয়ার ব্যাপারে পুলিশের মধ্যে এক ধরনের সাংস্কৃতিক অনীহা কাজ করছিল, আর এই সিদ্ধান্তটাই হয়তো অনেক কিছু বদলে দিতে পারত। সময় যত গড়াচ্ছিল, ভুলের তালিকাটাও তত লম্বা হচ্ছিল। তদন্তে এমন কিছু গুরুতর ভুল আর সুযোগ হাতছাড়া হওয়ার কথা বলা হয়েছে যা শুনলে অবাক হতে হয়। 10 মিনিট, হ্যাঁ, এই 10 মিনিটই ছিল জীবন মৃত্যুর ফারাক। রাত 2:03 মনিস যখন প্রথম গুলি চালায়, পুলিশ তার 10 মিনিট পর অভিযান শুরু করে। তদন্ত বলছে এই দেরিটা কোনোভাবেই মেনে নেয়ার মতো ছিল না। তাহলে বুঝতেই পারছেন, এটা কোনো একটা ভুল ছিল না, এটা ছিল গোয়েন্দা তথ্য, যোগাযোগ আর কৌশলের একটা চেইন রিয়াকশন। মানে একটার পর একটা ভুল সংকটটাকে আরও জটিল করে তুলেছিল, নিয়ন্ত্রণের বাইরে ঠেলে দিয়েছিল। আর এই সব ভুলের মাসুল দিতে হয়েছিল সাধারণ মানুষকে, যার পরিণতি ছিল বিধ্বংসী এবং অপরিবর্তনীয়। রাত 2:13 ম্যান মনিস ক্যাফে ম্যানেজার টরি জনসনকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করে, আর ঠিক এই ঘটনায় পুলিশকে চূড়ান্ত অ্যাকশনে যেতে বাধ্য করে। আর সে গোলাগুলির মধ্যে প্রাণ হারান ব্যারিস্টার ক্যাটেরিনা ডসন। তদন্তের সবচেয়ে মর্মান্তিক দিকটা হল, তিনি বন্দুকধারীর গুলিতে মারা যাননি, তিনি মারা যান পুলিশেরই গুলির টুকরোর আঘাতে, যা দেয়ালে লেগে ছিটকে এসেছিল। তদন্ত রিপোর্টটা শুধু ভুল ত্রুটির কথাই বলেনি, যারা হারিয়ে গেছেন তাদের জীবনের কথাও বলেছে। যেমন টরি জনসনের সঙ্গী টমাস জিন বলেছেন তার কথা, যা আমাদের মনে করিয়ে দেয় এই ট্র্যাজেডির মানবিক মূল্য কতখানি। একইভাবে ক্যাটরিনা ডরসনের সহকর্মীরাও তাকে স্মরণ করেছেন। এই কথাগুলো নিশ্চিত করে যে তাদের পরিচিতি কেবল তাদের মৃত্যুর মাধ্যমে নয়, বরং তাদের সুন্দর জীবনের মাধ্যমেই বেঁচে থাকবে। তো এই ভয়াবহ ঘটনার পর কি হলো, কি শিক্ষা নেওয়া হলো, ভবিষ্যতে এমন ঘটনা আটকাতে কি বদল আনা হয়েছে? তদন্ত থেকে বেশ কিছু বড়সড় সুপারিশ আসে। যেমন বলা হয় যে সন্ত্রাসী হামলায় সবসময় কন্টেইন অ্যান্ড নেগোশিয়েট নীতি কাজ করবে না, এটা নতুন করে ভাবতে হবে। সরাসরি অ্যাকশনের জন্য আরও ভালো ট্রেনিং আর পরিকল্পনার কথা বলা হয়।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মনিসের মতো ফিক্সটেটেড ব্যক্তিদের নজরে রাখার জন্য একটা নতুন মাল্টি এজেন্সি ইউনিট তৈরির সুপারিশ করা হয়। লিন্ডট ক্যাফের ঘটনা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, সমাজ কিভাবে এমন পেনশিলগ্রস্ত বা ফিক্সেটেড ব্যক্তিদের হিংস্র হয়ে ওঠার আগেই চিহ্নিত করবে, কিভাবে তাদের সামলাবে। এই প্রশ্নটাই কিন্তু আজ অস্ট্রেলিয়ার জাতীয় নিরাপত্তা কৌশলের একেবারে কেন্দ্রে রয়েছে।